আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, ঠিক যে বিষয়টার ভয় আমরা পাচ্ছিলাম শেষ পর্যন্ত সেটাই ঘটে গেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সম্পূর্ণ নতুন একটা ফ্রন্ট খুলে গেছে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দুটো অয়েল ট্যাঙ্কার অর্থাৎ তেলবাহী জাহাজে ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে সেগুলোকে একেবারে আগুনের গোলায় পরিণত করেছে। আপনারা এখন এই যে ছবিগুলো দেখছেন, খবরগুলো দেখছেন, তা এই দুটো জাহাজের মধ্যে একটা বলে জানানো হচ্ছে, যা এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে এবং পুড়ে ছাই হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। আজ 23শে জুলাই পড়তেই এই হামলাগুলো চালানো হয়। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি আজ 23শে জুলাই ভোর রাত ঠিক 3টের সময় একটা বিবৃতি জারি করে বলেন যে এনসোলিয়া এবং লাইলা নামের দুটি সৌদি অয়েল ট্যাঙ্কারের উপর এই হামলা চালানো হয়েছে, কারণ এই জাহাজগুলো লোহিত সাগরে জারি করা সামুদ্রিক অবরোধের নিয়ম ভেঙেছিল। ইয়াহিয়া সারি তিনি জানিয়েছেন যে এই অপারেশনে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে, আর দুটো জাহাজেই একেবারে নিখুঁত নিশানা লাগানো হয়েছে, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। দেখছেন, তিনি আরও দাবি করেছেন যে এই হামলার পর ভয়ে আরও প্রায় 10টা জাহাজকে নিজেদের রুট বদলে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়েছেন যে সৌদি আরবের বিরুদ্ধে তাদের এই সামুদ্রিক অপারেশন চলতেই থাকবে, আর ইয়েমেনের উপর যদি নতুন করে কোনো হামলা হয় তবে তার জবাব সৌদি আরবের ভিতরে বড়সড় হামলা চালিয়ে দেয়া হবে। এগুলো ওনার বক্তব্য। এর মানে হলো দর্শক বন্ধুরা, ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে গত 4 বছর ধরে যে যুদ্ধবিরতি চলছিল সেটা শেষ হতে চলেছে, বলা যায় শেষ হয়ে গেছে। পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটা নতুন দিক খুলে যেতে পারে, আর এরপর আমেরিকা বা সৌদি আরবও সরাসরি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে এই সংঘাতে নেমে পড়তে পারে। ভিডিও ছেড়ে যাবেন না, আরও 3-4টে খুব বড় বড় গুরুত্বপূর্ণ খবর আছে, ইরানের খবরও আছে। এবার এই ছবিগুলো দেখুন, যেগুলোকে হুতিরা দ্বিতীয় সৌদি জাহাজটির ছবি বলে দাবি করছে। প্রথম জাহাজের ছবি তো আপনারা আগেই দেখলেন, যেখানে লোহিত সাগরে মিসাইল আর ড্রোন হামলার পর আগুন লেগে যায় জাহাজটাতে। তো এই হলো দ্বিতীয় জাহাজের ছবি। আজ 23শে জুলাই ভোরে এই ছবি সামনে আসে, আর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এই ছবি এবং খবর ভাইরাল হয়ে যায়। ইয়েমেনের হুতিদের বক্তব্য হলো, বাবেল মন্দেব প্রণালীর কাছে লোহিত সাগরে সৌদি আরবের দুটি জাহাজকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে সরাসরি নিশানা করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌদি আরব কি বদলা নিতে গিয়ে আগের মতো আবারও হুতিদের উপর বড়সড় এয়ার স্ট্রাইক শুরু করে দেবে, যেমনটা 4 বছর আগে পর্যন্ত হচ্ছিল? এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই যে এর আগে সৌদি আরব আর হুতিদের মধ্যে যে মারাত্মক যুদ্ধ হয়েছিল তা টানা 7 বছর ধরে চলেছিল। হয়তো অনেকেই এই ব্যাপারটা জানেন না, আর এখন মনে হচ্ছে মধ্যপ্রাচ্য আবারও সেই পুরনো রাস্তার দিকেই একটু একটু করে এগোচ্ছে। এদিকে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আগে থেকেই বন্ধ ছিল, হয়ে আছে, আর এবার বাবেল মন্দব প্রণালীও এই হামলার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। দেখছেন তো, সেখানেও হামলা শুরু হয়ে গেছে। এর সোজা অর্থ হলো বিশ্ব বাণিজ্য এবার একটা বিশাল বড় ধাক্কা খেতে চলেছে। আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেসব আরব দেশ এতদিন ইরানের হামলা সহ্য করেও চুপচাপ বসেছিল, তারা এবার হুতিদের উপর হামলা করে সরাসরি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আর যদি এমনটা হয় তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আগের চেয়ে বহুগুণ বড় এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে। চলুন পরবর্তী খবরে আসছি। সৌদি আরবের এই দুটি জাহাজে হুতিরা যখন হামলা করেছিল তার ঠিক আগেই হুতিদের এক শীর্ষ কমান্ডারের একটি বিবৃতি সামনে এসেছিল। একটু মন দিয়ে শুনবেন, এর মধ্যেই আশা করি সব রহস্য লুকিয়ে আছে। হুতিদের কোস্টাল ডিফেন্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি হামলার কয়েক ঘন্টা আগেই বলেছিলেন যে এবার অবরোধের বদলে অবরোধ, এয়ারপোর্টের বদলে এয়ারপোর্ট আর বন্দরের বদলে বন্দর, এই নীতি কার্যকর করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ওনার দাবি, তিনি জানিয়েছেন সৌদি আরবের সামনে এখন মাত্র দুটো রাস্তা খোলা আছে, হয় তারা ইয়েমেনের উপর থেকে অবরোধ এবং সমস্ত নাক গলানো বন্ধ করুক, আর নয়তো সংঘাত বাড়াক, যার জন্য তাদের চরম মূল্য চোকাতে হবে।
আল কাদরি বলেন, সৌদি আরবের সাথে যুক্ত জাহাজগুলোর উপর সামুদ্রিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং তাদের ফৌজের কাছে সেটা বাস্তবায়িত করার পুরো ক্ষমতা রয়েছে। তিনি বলছেন, অর্থাৎ সৌদি জাহাজের উপর এই হামলা কোনো আচমকা ঘটনা ছিল না দর্শক বন্ধুরা, বরং এর খোলাখুলি প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল ওনার বয়ান অনুযায়ী। আর সবচেয়ে বড় ভয়ের কারণ হলো, একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাবেল মণ্ডপের বুকেও হামলা শুরু হয়ে গিয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তবে বিশ্বের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট একসাথে যুদ্ধের কবলে পড়বে, আর এর প্রভাব পুরো দুনিয়ার তেলের দাম, এনার্জি ক্রাইসিস এই সবের উপর মারাত্মক প্রভাব পড়বে। ইয়েমেনের হুতিরা এখন শুধু সৌদি আরব নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধেও একটা নতুন যুদ্ধ শুরু করার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ভালো করে শুনুন। হুতিদের নতুন চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেছেন, ইসরায়েল যদি গাজার উপর আরেকবার বড় ধরনের হামলা চালাতে যায় তবে ইয়ামানও সঙ্গে সঙ্গে তাদের মিলিটারি অপারেশন আবার শুরু করে দেবে। কবের খবর? গতকাল 22শে জুলাই তিনি এই বিবৃতি দিয়েছেন। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইয়ামান ইসরায়েলের একেবারে ভিতর পর্যন্ত গিয়ে হামলা চালাবে, আর লোহিত সাগরের পাশাপাশি আরব সাগরেও ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা ফের চালু করা হবে। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি সেখান দিয়ে কোনো ইসরায়েলি জাহাজ যায় তাহলে তাতেও সোজাসুজি হামলা হবে, এমনটাই তাদের বক্তব্য। অর্থাৎ ইয়েমেনের হুতিরা এই যুদ্ধের গণ্ডিটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? ইউসুফ হাসান আল মাদানি বলেছেন যে গাজায় কোনো নতুন হামলা হলে তার জবাব শুধু গাজা থেকেই নয়, ইয়েমেন থেকেও দেয়া হবে। এই বিবৃতিটি আজ 23শে জুলাই ভোরেই সামনে এসেছে। 22 তারিখ নয়, আজকেই এসছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার আরও একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রে হামলা শুরু হয়ে গেছে, অন্যদিকে ইসরায়েলকেও নতুন করে আবার মিলিটারি অপারেশনের খোলাখুলি এরকম হুমকি দেওয়া হচ্ছে। এই দুটো ফ্রন্ট যদি একসাথে খুলে যায় তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং বিস্তৃত রূপ নেবে। চলুন পরবর্তী খবরে আসছি। আমেরিকা টানা 12তম রাতেও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আমেরিকার সেন্টকম প্রাথমিক রিপোর্টে শুধু এতটুকুই জানিয়েছে যে ভারতীয় সময় রাত প্রায় 3টের দিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি সেনাঘাঁটির উপর নতুন অপারেশন শুরু করা হয়েছে। এখন সকাল 9টা বাজতে চলল, আর এই হামলা এখনও জারি আছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেন্টকমের দাবি, এই অপারেশনের মূল উদ্দেশ্য হলো ইরানের মিলিটারি শক্তিকে দুর্বল করে দেওয়া, যাতে তারা ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং সমুদ্রপথের জন্য কোনো বিপদ ডেকে নতুন করে না আনতে পারে। এরই মধ্যে ইরান থেকেও বেশ কিছু বড় খবর এবং ছবি সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী বুশেহের, কেরমানশাহ, সিরিক এবং আহওয়াজে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহের প্রদেশের গভর্নর জানিয়েছেন, বুশেহের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে থাকা একটা ইলেকট্রিক পাওয়ার স্টেশনে এসে আছড়ে পড়েছে একটা মিসাইল। দেখুন, ট্রাম্প কিন্তু গতকালকের রিপোর্টেটা ট্রাম্প আগেই বলেছিলেন একটা জাহাজে হামলা হলে একটা পাওয়ার স্টেশন উড়িয়ে দেব। গত রাতেই তিনি এই কথা বলেছিলেন। তবে ইরানের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে হামলা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপর হয়নি, বরং তার কাছের একটা বিদ্যুৎ কেন্দ্রে হয়েছে। আর এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন লিক হওয়ার খবরও সামনে আসেনি। অন্যদিকে কিছু সূত্র দাবি করছে যে তেহরানের আকাশে এই মুহূর্তে ইরানের ফাইটার জেট উঠতে দেখা যাচ্ছে। পাশাপাশি এমন রিপোর্টও সামনে আসছে যে ইরান এবার কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে দিয়েছে। সেখান থেকেও বিস্ফোরণ আর সাইরেনের খবর পাওয়া যাচ্ছে। একদম ব্রেকিং নিউজ বলছি। অর্থাৎ ইরান আর আমেরিকার এই যুদ্ধ আজ 23শে জুলাই 2026 টানা 12তম রাতেও সমান তীব্রতার সাথে চলছে, আর দুই তরফ থেকেই হামলার মাত্রা আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ইরান গত রাতেই একটা কড়া হুমকি দিয়েছিল, শুনে নিন। আব্বাস আরাগাচি বলেছিলেন, এর হেডলাইন হলো 1 আই ফর 1 আই, অর্থাৎ চোখের বদলে চোখ আর আগুনের বদলে আগুন। তিনি বলেন, ইরানের পরিকাঠামোর উপর হামলা হলে আমরা শক্তিশালী এবং নির্ণায়ক জবাব দেব। যদি আমাদের অয়েল ফেসিলিটি বা পাওয়ার স্টেশনগুলোতে হামলা হয় তবে আমরাও ঠিক একই ভাষায় এর জবাব দেব। এখন দেখার বিষয়
ইরান ঠিক কি পদক্ষেপ নেয়? দর্শক, রাতের ভেতরে অনেক অনেক ঘটনা ঘটে গেছে। যেমন সৌদি আরবের ৫ম বৃহত্তম তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। এর পাশাপাশি সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরের কাছে অবস্থিত আরেকটি বিমান ঘাঁটি খামিস মুশাইদ, এই খামিস মুশাইদ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এর আগে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। এদিকে ইরানের পক্ষ থেকে নতুন করে ঘোষণা করা হয়েছে। গতকাল খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলেছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে তার বিপরীতে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মানে ইরানের পক্ষ থেকে মারাত্মক রকমের প্রতিশোধের ঘোষণা দেওয়া হলো। ইরানের প্রেস টিভি আরেকটি খবর দিয়েছে যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি খালি করা হয়েছে, অর্থাৎ মার্কিন সেনাদেরকে, মার্কিন বিমান বাহিনীকে এখান থেকে সরিয়ে নিয়েছে। এ দুইটা খালি। এ পাশে আরেকটি সূত্র থেকে খবর পাওয়া গেল কুয়েত এবং বাহরাইনের বিমান নাকি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে এবং সেই বিমান কুয়েত আর বাহরাইনে না নেমে সেই বিমান অবতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতে। এই ঘটনার পর আসলে ইরান কি প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং কি হয় পরিস্থিতি, সেটা কিন্তু এখন অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এই রকমের একটা চরমতম অচল অবস্থা, হরমুজ প্রণালী কলাপস, বাব আল মান্দেব প্রণালী কলাপস, তখন পাকিস্তান ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল সেইটাতে আবার ফিরে আসার জন্য। এবং এই কাজে পাকিস্তান বিশেষ একটি দেশকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। কোন সেই দেশ? এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা আমরা ইয়েমেন সৌদি ক্রাইসিস দিয়েই শুরু করি। সৌদি আরব গতকাল ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমুদ্র বন্দর, লোহিত সাগরে অবস্থিত এটা। এই সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। কেন? ওই যে ইয়েমেনিরা বাব আল মান্দেব প্রণালী আটকে রেখেছে, এখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ ভারত মহাসাগরের দিকে যেতে দেবে না, আবার ভারত মহাসাগর বাব আল মান্দেব প্রণালী পার হয়ে সৌদি আরবের দিকে যেতে দেবে না অন্য কোনো জাহাজ। এই যখন পরিস্থিতি, অর্থাৎ এই রকম যখন অবস্থা, এবং এরই মধ্যে কার্যকর করেছে সৌদি আরবের জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছিল, সে খবর তো গত পরশু দিনের। এই প্রেক্ষাপটে সৌদি আরব ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরের উপর হামলা চালিয়েছে, বিমান হামলা। সৌদি আরব আগেই ঘোষণা করেছিল ইয়েমেন যেহেতু তাদের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে, তারা তার প্রতিশোধ নেবে। এবং সৌদি জোটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল। আসলে সৌদি জোট এখন কার্যকর আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। থাকলেই বাকি আর না থাকলে বাকি, পার্থক্য তো কিছু নেই, একই কাজ। তো সৌদি আরব সেই ঘোষণা মোতাবেক গত রাতে আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে। এই হামলার পর ইয়েমেন পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছিল এবং তারা আরামকো তেল কোম্পানির জাজান যে স্থাপনা আছে সৌদি আরবের ভিতরে ৫ম বৃহত্তম তেল স্থাপনা এটা, সেখানে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। এবং সেই হামলায় জাজান তেল স্থাপনা মোটামুটি ভাবে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে, কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেখানে আগুন জ্বলছে, এই আগুন সহজে নিভানো কঠিন হবে মনে হচ্ছে। সেখানে মার্কিন পেট্রিয়ট মোতায়েন ছিল, সেই পেট্রিয়ট দিয়ে এই ক্ষেপণাস্ত্র ঠেকানো যায়নি। আরেকটা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে গ্রিসের সেনারা যারা সৌদি আরবে মোতায়েন আছে, সৌদি আরবের সাথে একটা চুক্তির আওতায় তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 2টো ক্ষেপণাস্ত্র, হুতিদের ছোড়া সম্ভবত 5টা ক্ষেপণাস্ত্র বা 3টা, 2টো ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করতে পেরেছে। আর বাকি 1টা হোক আর 3টা হোক ওই স্থাপনায় হামলা ছিল। একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে যথেষ্ট একটা তেল স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্য। যেখানে একটা ম্যাচের কাঠি জ্বালালেই সমস্যা, সেখানে একটা ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে, আর কি লাগে। এরপরে
ইয়েমেনিরা কিন্তু এখানেই থেমে যায়নি। আসির প্রদেশ ইয়েমেনের কাছাকাছি তুলনামূলক। আসির প্রদেশের খামিস মুশাইদ বিমানবন্দর, সেই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের উপর ইয়েমেনিদের এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ইরানকে দায়ী করেছে এবং তিনি বলেছেন ইরানকে এর দায়ভাগ নিতে হবে। ইরানকে দায়ভাগ নিলেই বা কি আর না নিলে বা কি, ঘটনা তো এই যে যুদ্ধই করতে হবে। আমেরিকা ইরানের উপর হামলা চালাবে আর ইরান তার মোকাবেলা করবে, আর ইরান পাল্টা হামলা চালাবে। ঘটনা তো তাই ঘটছে, নতুন কিছু তো না। ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যে সংঘর্ষ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভিন্ন রকম এক মাত্রায় নিয়ে গেল, নতুন একটা পরিবেশ দিল। এই অর্থে যে এতদিন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ চলছিল তাতে কিন্তু আরব দেশগুলো মোটামুটি চুপ ছিল। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করলো। তার মানে কিন্তু এটা মূলত ইরানের বিরুদ্ধেই যুদ্ধ বা আমেরিকাকে সহযোগিতা করার জন্য যুদ্ধ, এইভাবে দেখা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তাহলে পরিস্থিতিটা কোথায় গেল? এতদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যেভাবে ভাবা হচ্ছিল, সম্ভবত সৌদি আরবের আর ইয়েমেনের ভেতরকার এই দ্বন্দ্ব সংঘাত আলাদা রকমের অবস্থা তৈরি করলো এবং যুদ্ধের যে সমস্ত সমীকরণ সেটা আরো জটিল হয়ে গেল। এখানে একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে। বাব আল মানদেব প্রণালী, যেটা মূলত হুতিরা কন্ট্রোল করে, শুধু হুতিরা কন্ট্রোল করে না, বাব আল মানদেব প্রণালীর অপর দিকে তো অর্থাৎ দক্ষিণ পাশে তো সোমালিয়া, সেখানে তাদের একটা নিয়ন্ত্রণ আছে, বাট মূলত কন্ট্রোল করে এখানে হুতিরা। এখানে হুতিরা খুব স্ট্রঙ্গার। তো এই যে বাব আল মানদেব প্রণালী, এই বাব আল মানদেব প্রণালী দিয়ে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার যে ইন্টারনেট কেবল, যেটা সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলের একটা বিরাট অংশ কিন্তু এই দিক দিয়ে অতিক্রম করেছে। সেক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি যদি এমন ভয়ঙ্কর অবস্থায় নেওয়া হয়, সেখান থেকে হয়তো ইয়েমেনের হুতিরা এই কেবলের দিকে নজর দিতে পারে, অর্থাৎ এই কেবল কেটে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এগুলো করতে পারে। তখন কিন্তু সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ডেটা সিস্টেম, এগুলো কিন্তু ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। এই সমস্ত টেকনিক্যাল দিক, এই সমস্ত যে কৌশলগত দিক, এই বিষয়গুলো আমেরিকা, সৌদি আরব তাদেরকে মাথায় নেওয়া উচিত বা মাথায় নিয়েছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় হামলা চালানোর কথা বলেও কিন্তু এখন হামলা চালায়নি সেই রকমের। আমেরিকা হামলা চালাতে চাইছে, ইসরায়েল তাকে সাপোর্ট দিচ্ছে, বাট হামলা হলে তার পরিণতি কি হবে সেটা কিন্তু ভাবতে হচ্ছে। এবং এই ব্যাপারে সম্ভবত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আমেরিকাকে বারবার সতর্ক করে দিচ্ছে যে এই ধরনের বড় হামলা হলে তার পরিণতি কিন্তু অন্যরকম হতে পারে। বাব আল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী বন্ধ, এটা খুলবে না ইরান এবং হুতিরা যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী, দুই প্রণালী দিয়েই এই রকমের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল গেছে, যেটা সারা বিশ্বের ইন্টারনেট এবং ডেটা সিস্টেমের সাথে জড়িত। এইগুলোতে যদি ইরানিরা বা ইয়েমেনিরা হাত দেয় তাহলে কিন্তু সারা বিশ্ব কলাপস হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুর দিকে যে কথা বলছিলাম, ইরানের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, যেটা তার কমান্ডার জেনারেল আব্দুল্লাহি, তিনি গতকাল ঘোষণা করেছেন মার্কিন হামলায় যদি একজন ইরানি নাগরিক নিহত হয়, তার বিপরীতে ইরান একজন মার্কিন সেনার জীবন নিয়ে নেবে, অর্থাৎ একজন মার্কিন সেনাকে হত্যা করবে। এটা একদম ওপেন ডিক্লারেশন, এটা আমার কোনো ব্যাপার না এবং এটা আমার কোনো দাবি না। ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইরান এই যুদ্ধের ব্যাপারে আরো অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে গেল, শক্ত অবস্থানে চলে গেল। অর্থাৎ আমেরিকাকে আর কোনো মতে ছাড় দেওয়ার ইচ্ছা তাদের নেই, ছাড় দেওয়ার মানসিকতা ইরানি সেনাবাহিনীর ভেতরে এখন আর নেই, সেটা কাজ করছে না। তার আগে ইরান ঘোষণা করেছিল যে ইরান এখন যুদ্ধের নীতিতে চোখের বদলে চোখ এটা অনুসরণ করবে, অর্থাৎ যেরকম ক্ষতি ইরানও সেই রকম শত্রুপক্ষের উপরে সেরকম ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। এর জবাবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে ইরান তো চোখের বদলে চোখ নেবে আর আমরা চোখের বদলে মাথা নেব। তার মানে আমেরিকা আরো হত্যাকাণ্ড বেশি চালানোর ঘোষণা দিয়েছিল। তারপরে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের যিনি কমান্ডার জেনারেল আব্দুল্লাহি বলছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। এবং সম্ভবত এই কথা বলার সুযোগ পাচ্ছে ইরান এই জায়গা থেকে
মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো কিন্তু একদম ঝরঝরে করে দিয়েছে। অর্থাৎ কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো বেশিরভাগই তছনছ হয়ে গেছে। যখন তছনছ হয়ে গেছে তখন মার্কিন সেনারা সেখানে কিন্তু খুব নিরাপদ না। তো যখন নিরাপদ না, তখন ইরানের পক্ষ থেকে তাদের হত্যা করা কিন্তু খুব একটা কঠিন কাজ না বলে মনে হচ্ছে। আমরা একটা বিষয় খেয়াল করেছি, আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তো সম্ভবত 4000-5000 মানুষ নিহত হয়ে গেছে এই গত 40 দিনের যুদ্ধ এবং এই 12-13 দিনের যুদ্ধে। কিন্তু অপরদিকে খেয়াল করে দেখুন, ইরানের হামলায় যত জায়গায় হামলা চালিয়েছে, ইসরায়েল থেকে শুরু করে ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্দান, কোন জায়গায় কিন্তু বেসামরিক লোকজন নিহতের ঘটনা নেই। ইরান কিন্তু একটা যুদ্ধের নীতি অনুসরণ করে চলছে। ইরান বলছে এটা ইসলামের নীতি, বেসামরিক লোকজন তো দায়ী না, তাদেরকে হত্যা করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। এমনকি ইরানের হামলায় আমেরিকা বা ইসরায়েলের সেনাবাহিনীর লোকজনও কিন্তু কম নিহত হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান কিন্তু বেসিক্যালি মানুষকে হত্যার জন্য, সে হোক সেনা অথবা বেসামরিক লোকজন, মানুষ হত্যার জন্য চেষ্টা করছে না। কি চেষ্টা করছে? যুদ্ধের কৌশল আমার কাছে যা এতদিন পর্যবেক্ষণে মনে হয়েছে, ইরান চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি ধ্বংস করে দেওয়ার জন্য এবং ঘাঁটিতে রাখা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জ্যামিং সিস্টেম, তারপরে আপনার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যত যা কিছু আছে, অর্থাৎ সিস্টেম, লজিস্টিক সাপোর্ট এবং তাদের যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম, বিমান, আদার যত যা কিছু, এগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, পেট্রিয়ট, এই সমস্ত। মানুষ হত্যার দিকে কিন্তু তারা নজর দেয়নি, এটা আমার কাছে মনে হয়েছে। তো ইরান এই জায়গা থেকে এখন সরে আসার কথা বলছে, সম্ভবত ওই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে আমরা চোখের বদলে মাথা নেব, চোখের বদলে চোখ না, চোখের বদলে মাথা নেব। তো যখন চোখের বদলে মাথা নেবে, এটা কিন্তু মারাত্মক ঘোষণা। তার মানে চোখ, ধরুন কোন একটা মানুষের একটা চোখ হারালো, তখন কিন্তু তার আর একটা চোখ থাকে, দেখতে পারে, এমনকি সে জীবিত থাকতে পারে, বেঁচে থাকে। কিন্তু মাথা নিয়ে নিলে কোনো মানুষের আর বেঁচে থাকার কোনো উপায় নেই, সে কিন্তু ডেড, মরে যাবে। তো ইরান ঘোষণা দিয়েছে চোখের বদলে চোখ, অর্থাৎ যতটুকু ক্ষতি করবে আমরাও ততটুকু ক্ষতি করব। আর আমেরিকা বলছে কি যে তারা চোখের বদলে চোখ নেবে, আমরা চোখের বদলে মাথা নেব, তার মানে প্রাণহানির ঘটনা ঘটাবো। এই জায়গায় এখন ইরান বলছে যে ব্যাপারটা যদি এমন হয় যে একজন ইরানি নাগরিক নিহত হচ্ছে, তাহলে আমরা একজন আমেরিকান সেনাকে হত্যা করব। অর্থাৎ দুই পক্ষ কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল মানুষ হতাহতের ব্যাপারে। এবং আমি আগেই বলেছি যে ইরান সম্ভবত এই ঘোষণা দেওয়ার সুযোগ পাচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো একদম নাজুক অবস্থায় পড়েছে। এই কারণে এই জায়গা থেকে নতুন একটা খবর হচ্ছে, আমি গত 2 দিন আগে বলেছিলাম যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বিমান সেনাদেরকে সব সরিয়ে নিয়েছে। নতুন খবর হচ্ছে শুধু আল উদেইদ বিমান ঘাঁটি না, আল জাফরা বিমান ঘাঁটি, অর্থাৎ যে সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি, এই আল জাফরা বিমান ঘাঁটি, সেখান থেকেও বিমান এবং সামরিক বাহিনীর লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে এই সমস্ত জায়গায় সেনা, বিমান, এই সমস্ত রাখলে, আর ইরানের উপর যদি আমেরিকা যে বৃহৎ হামলা চালানোর পরিকল্পনা করছে, মধ্যপ্রাচ্যে 100 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রেখেছে, ইরানের উপর ভয়াবহ হামলা চালাবে বলে, যদি সেই হামলা চালায় তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে এবং এই সমস্ত বিমান ঘাঁটি একেবারে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে। আমার দৃষ্টিতে এখনো ইরান নিয়ন্ত্রিত যুদ্ধ করছে, অল্প 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 করে। কিন্তু আমেরিকা যখন একদম চূড়ান্ত যুদ্ধ শুরু করবে, ওই রকম ভয়াবহ হামলা চালাবে, তখন ইরানও কিন্তু একইভাবে হামলা চালাবে। তাহলে এখানে প্রচুর সংখ্যক বিমান এবং সেনা নিহত, হতাহত হওয়ার সম্ভাবনা, আশঙ্কা আছে। সেই জায়গা থেকে এদেরকে সরিয়ে নিচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে ইরানের হামলার মুখে আসলে এই ঘাঁটিগুলো আর তো আস্ত থাকছে না, সেক্ষেত্রে সমস্ত বিমান, সেনা এগুলো সব মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। অতএব ধীরে 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 এদেরকে সরিয়ে নেওয়াই ভালো। এখানে আমি একটা কনক্লুশন টানতে চাই এইভাবে যে আমেরিকা যে কারণেই সরিয়ে নিক না কেন, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কখনো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে
আমেরিকা আর এই অবস্থা তৈরি করতে পারবে না যে আমেরিকান নিরাপত্তা ব্যবস্থার উপরে ভরসা করা যায়। এবং যদি মধ্যপ্রাচ্যের এই সমস্ত ঘাঁটি আমেরিকাকে ছেড়ে চলে যেতে হয়, তাহলে এই সমস্ত ঘাঁটিতে আমেরিকা আর